কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়েছে সারা দেশ। রাজধানীতে তীব্র যানজটে রাস্তায় ঘন্টার পর ঘন্টা নাকাল সাধারণ মানুষ। যাত্রীর অতিরিক্ত চাপ পড়েছে মেট্রো স্টেশনগুলোতেও। বেশিরভাগ মানুষ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। জনদুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার তুহা খান তামিম, শাহবাগে আছেন রাশেদ বাপ্পি এবং কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেটি সকাল দুপুর পেরিয়ে এখন বিকেলবেলা এবং ব্লকেট কর্মসূচি চলছে। এই মুহূর্তে কারওয়ান বাজারে যে 5টি সড়ক রয়েছে, সেই 5টি সড়কই কিন্তু ব্লক হয়েছে, অর্থাৎ অবরোধ করে রাখা হয়েছে এবং একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে ঠিক 5টি যে সড়ক, সেই 5টি সড়কে জনজীবন বলা যায় যে একেবারেই স্থবির হয়ে পড়েছে জনজীবন। এখানে মানুষের যে ভোগান্তি, সেটি আসলে সীমাহীন যে দুর্ভোগ, সে সীমাহীন দুর্ভোগ চরমে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারওয়ান বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এই পয়েন্টে প্রায় 5 দিকে 5টি গুরুত্বপূর্ণ সড়ক চলে গিয়েছে। ফার্ম গেট, পান্থপথ, এদিকে হাতির ঝিল, এছাড়া শাহবাগ রয়েছে, এছাড়া হাতিরপুল রয়েছে। মোট 5টি সড়ক রয়েছে। এই 5টি সড়কই যানবাহন স্থবির হয়ে পড়েছে। যারা কর্মমুখী মানুষ, বিশেষ করে অফিস আদালত থেকে যারা এই মুহূর্তে বের হয়েছেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ মানুষ চলাফেরার স্থবির হয়ে পড়েছে, তারা যে শেষ ভরসা হিসাবে মেট্রো রেল বেছে নেবেন, সেই মেট্রো রেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা টিকিটের যাত্রী, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা যেই তাদের যে লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কারওয়ান বাজার মেট্রো যে স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনে বেশ অনেকগুলো প্রবেশ পথ রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে প্রায় প্রত্যেকটি কিন্তু প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি প্রবেশ পথ শুধুমাত্র খুলে রাখা হয়েছে। এই একটি প্রবেশ পথ থেকে মানুষ তারপরেও অনেক কষ্ট করে কিন্তু ওপরে উঠছেন। যারা ওপরে উঠছেন তারাও যে টিকিট পাচ্ছেন এমনটি নয়, তাদেরও কিন্তু ঘন্টার পর ঘন্টা মেট্রো রেলের ভেতরে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছে যে এই যে মেট্রোর যেই টিকিটের যে লাইন, সেই টিকিটের লাইন সিঁড়ি পার হয়ে, অর্থাৎ একেবারে তিনতলা যে টিকিটের লাইন আছে, সে তিনতলা হয়ে দোতলায় চলে এসেছে লাইন এবং দোতলায় এসে অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ বলছে যে বেশ কয়েকটি, অর্থাৎ 3টি যে তাদের যে টিকিটের মেশিন, সেই মেশিন নষ্ট হয়েছে, অর্থাৎ একটি টিকিটের মেশিন নষ্ট হয়েছে, বাকি দুটি সচল রয়েছে এবং বাকি দুটোতেও কিন্তু যে চাপ, সেই হাজার হাজার মানুষের যে চাপ, সেটিও কিন্তু পড়ছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচির যে পক্ষে তারা যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। পাশাপাশি এই স্লোগান তো চলছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত যানবাহন রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে, সেই অ্যাম্বুলেন্স ছাড় দিলেও গাড়ির ভেতরে, অন্যান্য যানবাহনের ভেতরে অনেকেই কিন্তু রোগী রয়েছেন, অসুস্থ মানুষ রয়েছেন। সেই অসুস্থ মানুষরা কিন্তু বিপাকে পড়েছেন এবং সেই অসুস্থ মানুষরা অনেক সময় যে দীর্ঘ যানজট, সেই যানজটের ভেতরে তারা আটকে পড়েছেন এবং সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু বের হতে পারছেন না। তো কারওয়ান বাজার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। আমরা এখন চলে যাব মেহেদি হাসান, সেই মেহেদি হাসানের কাছে চলে যাব। প্রতিটি পয়েন্টে আমরা যেমন দেখছি যে সাধারণ মানুষ ভোগান্তির চরম পর্যায়ে বলছেন তারা, এবং যানবাহনের যে জটলা, সেই জটলা ক্রমশই বাড়ছে এবং প্রতিনিয়তই কিন্তু তারা তাদের ভোগান্তির কথা আমাদের জানিয়েছেন। একটু যদি জানিয়ে রাখি যে এই যানবাহনের যেই সারিটি দেখতে পাচ্ছেন, এই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যদিও বলা হচ্ছে যে আন্দোলনে কিন্তু আসলে ইমার্জেন্সি হিসেবে বলা হয়ে থাকে যে অ্যাম্বুলেন্স, আমরা দেখেছি অনেক সময় কিন্তু অ্যাম্বুলেন্স চলাচল, আন্দোলনকারীরা কিন্তু অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তবে সেক্ষেত্রে এই যে এই জটলার মধ্যে যে অ্যাম্বুলেন্সগুলো আটকে রয়েছে, এবং আমরা দেখেছি সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু কোনোভাবে কিন্তু তারা পৌঁছাতে পারছে না, অর্থাৎ সেই মুখোমুখি মোড়ে পৌঁছাতে পারলে তারপর হচ্ছে আন্দোলনকারীরা তাদেরকে বের করে দিচ্ছেন, কিন্তু এই জটলার মধ্যে যারা আটকে রয়েছেন তারা কিন্তু আর বের হতে পারছেন না। এর বাইরেও একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রতিটি গাড়িতেই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির চালক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বের হয়ে গিয়েছেন এবং আন্দোলনকারীরা যাদেরকে দেখেছি যে মোড়ে অবস্থান নিয়ে কেউ ক্রিকেট খেলছেন, কেউ বিভিন্ন খেলায় আসলে সময় পার করছেন, এবং একই সাথে কিন্তু যারা ড্রাইভার রয়েছেন, গাড়ি চালক রয়েছেন এবং গাড়ির যাত্রী যারা রয়েছেন, তারাও কিন্তু
তারাও কিন্তু একে একে আসলে একে একে যদি বলি যে একে একে বাইরে বেরিয়ে আসছেন এবং বাইরে বেরিয়ে এসে কিন্তু তারাও অবসর সময় পার করছেন এবং সবাই কিন্তু ভোগান্তির কথা জানাচ্ছেন আমাদের। এবং যদি বলি যে কয়েকটি গাড়ি কিন্তু শুধু ঘন্টা নয়, সকাল ঠিক 11টার পর থেকে এই জটলার মধ্যে আটকে রয়েছে এবং যারা আর কি এই গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দিবেন সেই ব্যবস্থাটি নেই কিন্তু, কারণ যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছেন তারা কিন্তু এক প্রকার গাড়ি নিয়ে দুর্ভোগে পড়েছেন বলছেন। এবং যারা সাধারণ যাত্রী, যারা অফিসগামী, যাদের কোনো গাড়ি নেই, তারা যারা হেঁটে রওনা দিয়েছেন তাদের আসলে ভোগান্তির আরও এক মাত্রা হচ্ছে কিন্তু মেট্রো রেল। সে মেট্রো রেলে গিয়ে কিন্তু মেট্রো রেল পর্যন্ত পৌঁছানো যায়। এক প্রকার বলতে গেলে যে আসলে শুধু রাস্তায় নয়, রাস্তার বাইরেও যে এই রাস্তার বাইরেও যে আপনার ফুটপাত রয়েছে, সেই ফুটপাতও আমরা দেখেছি যে আসলে সাধারণত সেই জায়গাটুকু ব্লক হচ্ছে। অর্থাৎ হেঁটে চলাও কিন্তু এক প্রকার দায়, হেঁটে চলাও কিন্তু যাচ্ছে না কোনো রাস্তায়। তো এই ছিল আসলে বাংলা মোটর থেকে আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি। এবং আমরা এখন যাব শাহবাগে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। জরুরি সেবাদানে পরিচালিত যেসব যানবাহন রয়েছে চলমান এই যে বাংলা ব্লকেট, এই বাংলা ব্লকেটে সেই যানবাহনগুলো কিন্তু মুক্ত আছে, অর্থাৎ ছেড়ে দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেখেছি যেসব অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের যেসব যানবাহন রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আমরা যদি শাহবাগের কথাই বলি, এই শাহবাগ কিন্তু আমরা জানি যে দেশের বড় বড় বেশ কয়েকটি হাসপাতাল এই এলাকা কেন্দ্রিক। আমরা যদি বারডেম হাসপাতালের কথা বলি, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের কথা, বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে আবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে খুব কাছাকাছি জায়গায়। এবং যেহেতু গত কয়েকদিন ধরে বাংলা ব্লকেটের কারণে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, মৎস্য ভবন, বাংলা মোটর এই এলাকাগুলো আটকে দেওয়া হচ্ছে, সুতরাং অনেকেই বাধাগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ চিকিৎসা সেবার যারা আসা যাওয়া করছেন তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন, কেননা যেসব অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে সব রোগীরাই যে অ্যাম্বুলেন্স ব্যবহার করেন তা কিন্তু নয়। আবার অনেক অ্যাম্বুলেন্স আছে যারা দীর্ঘ যানজটের মধ্যে ভেতরে আটকা পড়ে আছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। আবার যেসব অ্যাম্বুলেন্সগুলো ফাঁকা রয়েছে, এই যানজটে আটকা পড়ে আছে, সেই ফাঁকা অ্যাম্বুলেন্সটিতে এই মুহূর্তে যদি কোনো রোগী না থেকে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ওই অ্যাম্বুলেন্সটি যত দ্রুত হাসপাতালে যাবে তত দ্রুত কিন্তু কাউকে সেবা দিতে পারবে। সব মিলিয়ে এই শাহবাগ কেন্দ্রিক এই আন্দোলনে আমরা সব থেকে বেশি দেখছি যারা রোগী বা রোগীর স্বজন তারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই দেখেছি রোগীর স্বজন রোগীকে দেখতে এসে তারা বাড়ির পানে যে ফিরে যাবেন সেটি তারা পারছেন না, তারা দীর্ঘ পথ হেঁটে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা যেসব অ্যাম্বুলেন্স সামনে পাচ্ছেন আমরা দেখেছি স্বপ্রণোদিত হয়ে অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছে, এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে শিক্ষার্থীরা নিজেরাও বলছেন যে এই যে চলমান আন্দোলন, এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি তারা মেনে নিচ্ছেন এবং তারা এও বলছেন যে এই সাধারণ মানুষের মধ্যে তাদের পরিবারের স্বজনরাও রয়েছেন। সুতরাং তারা চান না এই আন্দোলন আরও দীর্ঘায়িত হোক, তারা চান না সাধারণ মানুষের এই সংকট আরও বাড়ুক, তারা চান সরকারের উচ্চ মহল বিষয়টি খুব দ্রুততার সাথে যাতে সমাধান করে সেই প্রত্যাশা তারা করছেন। অর্থাৎ এই সমাধান না আসা পর্যন্ত তাদের কাছ থেকে আমরা তেমন কোনো আশ্বাস পাচ্ছি না। দীর্ঘ কয়েকদিন ধরে যে চলমান আন্দোলন, সেই আন্দোলন আজ কটা পর্যন্ত চলবে সেটি কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের কাছ থেকে আমরা আভাস পাইনি। আমরা একটু কমলাপুরের খবর শুনবো, সেখানে আছে সহকর্মী আলামিন তুষার। শিক্ষার্থীদের যে চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, তার প্রভাব এতদিন শুধুমাত্র সড়কে থাকলেও এরই মধ্যে তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে রেলপথেও। আজ সকাল 11টা থেকেই কিন্তু আর যেই অবরোধ, তার কারণে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে সারা দেশ। সকাল 11টার পর থেকে কিন্তু কোনো ট্রেন আসলে ঢাকা থেকে ছেড়ে যায়নি এবং কোনো ট্রেন আসলে ঢাকায় ঢুকতেও পারেনি। সবশেষ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা 11:30টায় যে অগ্নিবীণা এক্সপ্রেস, সেই ট্রেনটিও এখনও পর্যন্ত কিন্তু ঢাকায় রয়েছে। এছাড়াও উপকূল এক্সপ্রেস যেই ট্রেনটি, সেটি কিন্তু সবশেষ ঢাকায় ঢুকতে পেরেছিল, সেই ট্রেনটিও 3:10 ছেড়ে যাবার কথা থাকলেও এখনও পর্যন্ত, এখন 5:10 বাজছে, এখনও পর্যন্ত কিন্তু সেই ট্রেনটি ছেড়ে যাবার কোনো নাম আসলে নেই। এছাড়াও টাঙ্গাইলগামী এবং অন্যান্য বিভিন্ন জায়গার যে ট্রেনগুলো এবং রাজশাহীগামী যে ট্রেনগুলো রয়েছে, বনলতা এক্সপ্রেস এবং সিল্ক সিটি এক্সপ্রেস, সেই ট্রেনগুলো কিন্তু ঢাকায় এখনও পুরোপুরি ঢুকতে পারেনি। আমরা এখন পর্যন্ত যখন কথা বলছিলাম স্টেশন মাস্টারের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে ঢাকার বাইরের যে স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে নিরাপদ দূরত্বে ঢাকার বাইরের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে। সেগুলোকে যেহেতু শিক্ষার্থীরা
রেলপথও আসলে অবরোধ করে রেখেছেন। সেই জায়গা থেকে আসলে যারা সাধারণ যাত্রী রয়েছেন রেলপথের, তারা কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই আসলে নানান ধরনের অভিযোগ করছিলেন এবং সবার মধ্যে যেই কথাটা আসলে আন্দোলন এবং যাই হোক না কেন সরকার এবং যারা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের কাছে আসলে সাধারণ মানুষ যেই আশাটা করছেন যে দ্রুত আসলে এই তাদের দাবি মেনে নেওয়া হোক বা যে কোনো উপায়ে হোক, আসলে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া বা যে কোনো ভাবেই হোক, এই যে জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে জনগণ যেন মুক্তি পান সেই ব্যবস্থা করার জন্য নীতি নির্ধারকের কাছে আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা আসলে বারবার করে আবেদন জানাচ্ছিলেন। আমাদের সাথে যখন কথা হচ্ছিল তখন কিন্তু সাধারণ দর্শক যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু বারবারই বলছিলেন যে আসলে এমন দুর্ভোগ আসলে তারা কখনোই চান না। তারা চান যেন সঠিকভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী আছেন ফার্মগেটে, মনির। চলে যাব মনিরের কাছে। আমরা এই মুহূর্তে আছি ফার্মগেট, যেই জনগুরুত্বপূর্ণ একটি মোড় ফার্মগেট। এই ফার্মগেট কিন্তু এতক্ষণ শিক্ষার্থীরা ব্লকেট করে রেখেছিল এবং এখানকার যান চলাচল একদমই স্থবির হয়েছিল। চারপাশের যে সড়কগুলো আছে সেগুলোতে তীব্র যানজটের দেখা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখেছি ঠিক 5টা বাজার একটু আগ মুহূর্তে এখানকার যে ব্যারিকেড দিয়েছিল শিক্ষার্থীরা, সেই ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে এবং বলা চলে এখন ফার্মগেটের যে যান চলাচলের অবস্থা একদমই স্বাভাবিক আছে। তবে এতক্ষণ যারা দুর্ভোগে ছিলেন সেই মানুষগুলো এখনো দাঁড়িয়ে আছেন। অনেকে যানবাহন সংকটের কারণে তারা আসলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বাস পাচ্ছে না, গাড়ি গাছের এবং এই ফার্মগেট আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্মগেট এলাকা ফাঁকা থাকলেও কিন্তু অন্যান্য যেসব এলাকায় ছাত্ররা ব্লক করে রেখেছে সেসব এলাকায় যানবাহন আটকে থাকার কারণেই আসলে মূলত এই যে যানবাহনের একটা সংকট দেখা দিয়েছে। যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না। অনেককেই আমরা দেখেছি তারা হেঁটে রওনা দিয়েছেন এবং আমরা কয়েকজন যাত্রীর সাথে এবং কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন, কেউ গাবতলী থেকে আসলে হেঁটে এসেছেন, দীর্ঘ পথ আসলে হেঁটে এখন এখানে এসে যখন যে যানবাহন চলছে তারা আসলে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ যে যানবাহন আসবে এবং তারা আসলে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। এবং এই রাস্তা যেহেতু এয়ারপোর্টগামী কিছু যাত্রীদেরও আমরা পেয়েছি যারা প্রবাসী আছে, তাদের আমরা ভোগান্তি দেখেছি। তারা আসলে যে নির্দিষ্ট ফ্লাইট আসলে ধরতে পারবে কিনা এরকম শঙ্কাও কিন্তু প্রকাশ করেছে আমাদের কাছে। এবং সবশেষ যে 5টার কিছুক্ষণ আগে এই যান চলাচল স্বাভাবিক করা থাকলো, এখনো আমরা এখানকার যে যানবাহনের অবস্থা দেখছি একদমই ফাঁকা রয়েছে এবং আরও যেই যাত্রীদেরকে আসলে আমরা দেখেছি মোটামুটি ভোগান্তি এবং যেই আমরা রোগীদের দেখেছি, রোগীদের স্বজনদের দেখেছি, তাদের একটা ভোগান্তির আসলে চিত্র ফুটে উঠেছে এই শিক্ষার্থীদের আন্দোলন থেকে। তো ফার্মগেট থেকে এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সবশেষ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ব্লকেডে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকার বাইরে জনভোগান্তির খবর জানাতে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামের শফিকুলের কাছে। সকাল 10টা থেকে যেই সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছে সেটি এখনো অব্যাহত রয়েছে এবং এখানে হাজারো শিক্ষার্থী, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং এতদিন পর্যন্ত যে আন্দোলনে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল সে আন্দোলনে এখন যোগ দিয়েছেন বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। আপনি দেখতে পাচ্ছেন সেই আন্দোলন এবং সেই আন্দোলনের কারণে মানুষের যে ভোগান্তি সেটি একটু দেখানোর চেষ্টা করব। সকাল থেকে এখানে শত শত বাস, ট্রাক, কাভার ভ্যান, সিএনজি সহ হাজারো মানুষ যে ভোগান্তিতে আছে সেটি আমরা বলেছিলাম। আসলে আপনি দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রামের যে টাইগার পাস রয়েছে, টাইগার পাসে যে চারিপাশে 4টি থেকে 5টি সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু যানবাহন আটকে আছে এবং একদিকে আন্দোলন চলছে আরেকদিকে কিন্তু যে বিভিন্ন যানবাহনগুলো আটকে আছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা বলছে আসলে তারা দেশ
সংস্কারের কাজে নেমেছে, এই জন্য মানুষের কিছু ভোগান্তি হলেও সেটিকে তারা সহ্য করার জন্য আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি যে রেল লাইন অবরোধ ছিল, সেই রেল লাইন অবরোধের পর এখন সড়ক অবরোধ রয়েছে এবং সবখানে কিন্তু এখন পুরো চট্টগ্রাম নগরী বলতে গেলে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। যেভাবে পারছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু পায়ে হেঁটে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষ যে যানবাহন বন্ধ করে যাওয়ার কারণে পায়ে হেঁটে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন। কারণ পুরো চট্টগ্রামের নাভি বলা হয়তো মূল কেন্দ্র হচ্ছে এই টাইগার পাস। কারণ এখানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, বহদ্দারহাট, নিউ মার্কেট, পাহাড়তলি সব জায়গা থেকে এই মোড় দিয়ে কিন্তু এই দিক আসতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখান থেকে যে ভোগান্তি যে বাড়ছে সেদিকে শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদেরকে রাষ্ট্র সংস্কারের কাজে নিয়েছে, সেজন্য কিছু ভোগান্তি যে সহ্য করার জন্য তারা বারবার কিন্তু সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছে। তারপরে এখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা বিভিন্ন রকমের যে বই নিয়ে রাস্তা অবরোধ করছে, আন্দোলন করছেন। আবার অনেকে এখানে স্লোগান মুখর হয়েছে, আবার অনেকে কবিতা আবৃত্তির মাধ্যমে কিন্তু আন্দোলন করছেন। সব ধরনের আন্দোলনে তারা কিন্তু যোগ দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় যে সকাল থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু রেল এবং সড়ক পথ অবরোধের কারণে কিন্তু মানুষ দুর্ভোগে পড়েছেন এবং মানুষের সেইটি এভাবে কিভাবে সমাধান হবে সেইটি তারা এটি সমাধান চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি ওবায়দুল হকের কাছে। দীর্ঘ 6.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথের কিন্তু রেল চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পরবর্তীতে নতুন কর্মসূচির কথা জানিয়ে তারা কিন্তু কিছুক্ষণ আগে রেলপথে যে অবরোধ করেছিল 11:15টার দিকে, সেটি 5:15টার দিকে সেই অবরোধ কর্মসূচি কিন্তু তারা তুলে নেয় এবং সেই সঙ্গে যে 6.5 ঘন্টা যে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রাখা হয়েছিল সেটি কিন্তু যেতে দেওয়া হয় এবং সেটি এই মাত্র ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে সেটি কিন্তু ছেড়ে যায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঠিক পেছনেই জামালপুর এক্সপ্রেস, তারপর হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস, বলাকা, মহুয়া সহ 5টি ট্রেন কিন্তু বিভিন্ন রেলওয়ে স্টেশনে কিন্তু সেই ট্রেনগুলো আটকে রয়েছে। সেগুলো কিন্তু এখন একটি একটি করে কিন্তু সেই ট্রেনগুলো ছাড়া হচ্ছে এবং এর মাধ্যমে ঢাকা ময়মনসিংহ রেলপথ কিন্তু সচল হয়েছে। এর আগে 11:15টার সময় এখানের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়ে যে এক দফা দাবিতে যে আন্দোলন চলছে সারা দেশে, সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় কিন্তু তারা অবস্থান নেয় এবং 11:15টায় যে তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুরগামী সেটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আটকে দেয়। এছাড়াও কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো এই ছিল আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ ও চট্টগ্রামে। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়েছে সারা দেশ। এই মুহূর্তে সায়েন্স ল্যাবে আছেন রিপোর্টার ধ্রুব বানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। দাবিতে এখনো রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং তার প্রভাবে এই সায়েন্স ল্যাবের আশেপাশের যে সড়কগুলো আছে এই সড়কগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজকে আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি, আজকে ঠিক সকাল 10:30টার পর থেকে এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হন এবং এর কিছুক্ষণ পরই ইডেন কলেজ থেকে শুরু করে ঢাকা সিটি কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আছেন এখানে এসে জড়ো হন এবং এই জড়ো হওয়ার ফলে কিন্তু এই জায়গায় যে গাড়ির যানজট দেখতে পাচ্ছেন, এই গাড়ির যানজটের সৃষ্টি হয় এবং পেছনের দিকটাতে ঢাকা কলেজের ঠিক সামনের অংশে একটা ইউটার্ন থাকাতে সেই জায়গায় যে বড় গাড়িগুলো ছিল অথবা বাসগুলো ছিল সেগুলো চলে যেতে সুযোগ পান। কিন্তু একটু সামনের দিকের অংশে অর্থাৎ ঢাকা কলেজের পর টিচার্স ট্রেনিং কলেজের সামনে দিয়ে এবং সায়েন্স ল্যাব পর্যন্ত যে গাড়িগুলো ছিল এগুলো কিন্তু সকাল থেকে ঠিক এমন অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে। পাশাপাশি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি লাল বাসও কিন্তু এই পুরো যাত্রাপথে আটকে আছে এবং এর পার্শ্ববর্তী একটি লাইন রয়েছে যেখান দিয়ে রিক্সা চলাচল করে। রিক্সা লেনটিও আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে এই রিক্সা লেনটিও বন্ধ আছে। সবকিছু মিলিয়ে যারা এখানকার শ্রমজীবী মানুষ আছেন অথবা কর্মজীবী মানুষ আছেন তারা এই যে বাসায় ফেরার সময় সকালবেলা এসেছেও ভোগান্তি সঙ্গে নিয়ে এবং যাওয়ার সময় যখন বাড়ির দিকে ফিরছেন তখনও রাস্তার ঠিক এই অবস্থা, রাস্তা একদম শূন্য, গাড়ি না পেয়ে অনেকে প্রায় অনেকটা হেঁটেই তাদের যে বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ বাসার উদ্দেশ্যে সে রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখন যে রাজধানীর সায়েন্স ল্যাবের মূল যে চত্বরটি রয়েছে এই চত্বরে কিন্তু এখন গাড়ি ঘোড়া নেই বললেই চলে। এখানে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলনটি চলছে
এবং যারা কর্মজীবী মানুষ আছেন তারা কিন্তু বারবারই বলছেন যে আজকের যে আন্দোলন, এই আন্দোলনে যারা সংশ্লিষ্ট আছেন, শিক্ষার্থী থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছেন, সবারই একটি সিদ্ধান্তে আসা উচিত যাতে জনগণের যে ভোগান্তি আজকে এবং গত কদিন ধরে যে ভোগান্তিটি হচ্ছে, সেই ভোগান্তি যাতে হ্রাস পায় এবং এই ভোগান্তি থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যদি সবশেষ তথ্য বলতে চাই, এখন পর্যন্ত রাজধানী সায়েন্স ল্যাবে যান চলাচল বন্ধ এবং যারা এখান দিয়ে বাড়িতে যাচ্ছেন কাজ শেষ করে, তারা অনেকটা ভোগান্তি নিয়েই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত ছিলেন।